দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি সিএসআরএম মুক্তবাকে। আপনাদের সাথে রয়েছে আজ রহমান রাশেদ। আয়োজনের শুরুতে দিনের প্রধান শিরোনামগুলো জানিয়ে দেব আপনাদের। অপকর্মের দোসররা গ্রেপ্তার হলেও অধরা রিজেন্ট বস, খুলছে অপরাধের প্যান্ডোরার বাক্স, শাস্তি চান স্ত্রীও। কারণ আমিও তো মানুষের কাছে ছোট হয়ে যাই এই কথাগুলো যখন ছড়ায়, তো এগুলি নিয়ে আসলে আমরা এই মুহূর্তে খুবই আপসেট। বাংলাদেশিদের করোনা রিপোর্ট কেলেঙ্কারির দায় নিচ্ছে না কেউ। ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞা বাড়ল 5 অক্টোবর পর্যন্ত। দুর্নীতি দমন করতে গিয়ে উল্টো সরকারি সমালোচিত বাজেট অধিবেশনের শেষ দিনে প্রধানমন্ত্রী। আমরা যাকেই পাচ্ছি, যেখানেই পাচ্ছি আমরা ধরছি, আর ধরছি বলেই যেন আমরা চোর ধরে চোর হয়ে যাচ্ছি। এবছর হচ্ছে না এশিয়া কাপ, সম্ভাব্য সূচি 2021-এর জুন, সত্য বিনিময় পাকিস্তান ও শ্রীলঙ্কার। স্বাগত জানাচ্ছি সিএসআরএম মুক্তবাকে। আমাদের আজকের আলোচনা বিষয় করোনায় জালিয়াতি। এই বিষয়ে কথা বলতে আগামী 1 ঘন্টা জুড়ে আমাদের সাথে 3 জন বিজ্ঞ অতিথি যুক্ত হয়েছেন। পরিচয় পর্ব সেরে নেই। আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর আফম রুহুল হক এমপি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী, স্বাগত জানাচ্ছি। রয়েছেন হারুনুর রশিদ এমপি, সংসদ সদস্য, চাঁপাই নবাবগঞ্জ 3 আসন, এবং রয়েছেন জনাব সাইফুল হক, সাধারণ সম্পাদক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। আপনাদের 3 জনকে স্বাগত জানাচ্ছি। আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন। আপনারা জেনে থাকবেন দর্শক, আজকে বাজেট অধিবেশনের শেষ দিন ছিল সংসদে, এবং এই পুরোটা অধিবেশনে আমরা লক্ষ্য করেছি যে বাজেটের আলোচনাকে পাশ কাটিয়ে অনেকটাই বারবার উঠে এসেছে দেশের স্বাস্থ্য খাত নিয়ে প্রসঙ্গ। করোনা মোকাবেলায় স্বাস্থ্য খাতের যে ভূমিকা ছিল এবং সমন্বয়হীনতার অভিযোগও আমাদের আলোচনায় এসেছে বেশ কয়েকবার, গণমাধ্যমে আপনারা দেখেছেন। এই বিষয় নিয়ে আজকে যেটু বাজেট অধিবেশনের শেষ দিন ছিল, আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারও বক্তব্য রয়েছে, আমাদের প্রতিবেদন রয়েছে, প্রতিবেদনটা দেখে আসি, আলোচনায় যাচ্ছি এরপরে। সময়ের সঙ্গে সঙ্গে বৈশ্বিক অর্থনীতি শেষ হলো করোনাকালের মাসব্যাপী বাজেট অধিবেশন। তবে শেষ দিনও বাজেট ছাপিয়ে আলোচনায় উঠে আসে স্বাস্থ্য খাত। নিম্নমান বলে আমরা অনেকখান থেকে অভিযোগ পেলাম। সমাপনী বক্তব্যে বিরোধী দলীয় নেতা জাতীয় পার্টির জিএম কাদের স্বাস্থ্য খাতে নানা অনিয়মের প্রসঙ্গ তুলে ধরেন। বলেন, চীনে করোনা শনাক্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে দেশে মৃত্যু আরো কম হতো। এবং পরীক্ষা না করে রিপোর্ট দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান, যেমন 2টি প্রতিষ্ঠান এখন খুব আলোচিত হচ্ছে, একটা হলো জেকেজি ও একটা হলো রিজেন্ট, তারা হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। এরপর সমাপনী বক্তব্য দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, দেশ যখন সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছিল তখনই করোনার হানা। এমন পরিস্থিতিতে মানুষকে সুরক্ষিত রেখে অর্থনীতি গতিশীল রাখার জন্য বাজেট দেয়া হয়েছে। এবার আমরা বলছি যে না, টাকা লাগে আমরা দেব, কিন্তু করোনার কারণে আমার অর্থনীতি স্থবির না হয়, সেজন্য আমরা বাজেট ডেফিসিট 6 ভাগ রেখেছি। প্রধানমন্ত্রী বলেন, অনেকেই সরকারের সমালোচনা করলেও সংকটে মানুষের পাশে দাঁড়ায়নি। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোই বরং করোনা আমফানের মতো দুর্যোগে মাঠে আছে। দুর্নীতিবাজদের ধরে সরকারি উল্টো অভিযুক্ত বলে আক্ষেপ করেন তিনি। বলেন, সামরিক শাসকদের সময় জেকে বসা দুর্নীতির শেকড় উৎপাটনে তার সরকারের চেষ্টা অব্যাহত থাকবে। কোন দলের সেটা বড় কথা না, কে এই ধরনের দুর্নীতির সাথে জড়িত, অনিয়মের সাথে জড়িত, আমরা যাকেই পাচ্ছি, যেখানেই পাচ্ছি আমরা ধরছি, আর ধরছি বলেই যেন আমরা চোর ধরে চোর হয়ে যাচ্ছি। আমরাই ধরি, আবার আমাদেরকেই দোষারোপ করা হয়। এটাই হচ্ছে দুর্ভাগ্য। এর আগে তো দুর্নীতিটাই নীতি ছিল। অধিবেশনের শেষ দিন বাংলাদেশ ব্যাংক অ্যামেন্ডমেন্ট বিল 2020 সংসদে পাশ হয়। যদিও এর সমালোচনা করেন অনেক বিরোধী দলীয় সাংসদ। সত্যিকার অর্থে এখানে এই আইনটি করা হচ্ছে একজন বিশেষ ব্যক্তির জন্য। বিলটা যদি একজন ব্যক্তিকে এক্সটেনশন দেওয়ার জন্য আনা হয়ে থাকে, তাহলে এটা নিশ্চয়ই আমরা আপত্তিকর। আমরা মনে করি বর্তমান প্রেক্ষিতে আমাদের সেন্ট্রাল ব্যাংক শক্তিশালী করার প্রয়োজন, এম্পাওয়ার করার প্রয়োজন, ব্যাংক এম্পাওয়ার করার প্রয়োজনে আইন কানুন পরিবর্তন করার প্রয়োজন, এম্পাওয়ারমেন্ট করার লক্ষ্যেই কিন্তু এই বিলটা আনা হয়েছে। সুতরাং এখন থেকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদে বহাল থাকার সময়সীমা 65 থেকে বেড়ে 67 হলো। ধারা রাজকে এগিয়ে নিতে হলে বিশেষ পলিসি। আপনারা প্রতিবেদন দেখছিলেন। বাজেট অধিবেশনকে পাশ কাটিয়ে স্বাস্থ্য খাত নিয়ে আলোচনা হয়েছে। বিরোধী দলের নেতাও ঠিক এই বিষয়টি নিয়েই কথা বলছিলেন। ডক্টর আফম রুহুল হক এমপি, আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন। অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আমরা প্রতিবেদন প্রচার করলাম। আজকে যে বাজেট অধিবেশন ছিল, একদম শেষ দিনেও কিন্তু স্বাস্থ্য খাতের ব্যাপারটি বারবার উঠে এসেছে আলোচনায়। সংসদে বিরোধী দলের নেতা তিনিও বলছিলেন এই পুরোটা সময় জুড়েই স্বাস্থ্য খাত এবং এই যে তাদের ভূমিকা,
এইটা আলোচনায় বারবারই উঠে এসেছে। আপনি নিজেও স্বাস্থ্যমন্ত্রী দায়িত্ব পালন করেছেন। আপনি যখন ছিলেন দায়িত্বে তখন আপনার অভিজ্ঞতা এবং এই সময় করোনাকালে স্বাস্থ্য খাত নিয়ে যত আলোচনা হয়েছে, এটা আপনার পর্যবেক্ষণ দিয়ে শুরু করতে চাই আজকের আয়োজন। ধন্যবাদ আমাকে আলোচনা আনার জন্য। আমি যে সাতক্ষীরাতে ছিলাম, সাতক্ষীরা থেকে এসেছি। আজকে আমার উপস্থিতির আমি উপস্থিতি হওয়ার কথা নয়, সেজন্যই যাইনি। তো যে কথা বলছেন এখন স্বাস্থ্য খাত নিয়ে আলোচনা হয়েছে, যে এই করোনা আর স্বাস্থ্য খাত নিয়েই আলোচনা হচ্ছে। সুতরাং আজকের বাজেটের শেষ দিনে এই করোনার ব্যবস্থাপনা এবং স্বাস্থ্য খাত নিয়ে আলোচনা হবে, এটি কোনো সারপ্রাইজিং কোনো কিছু নয়। আমার অভিজ্ঞতার কথা, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তো দায়িত্ব গ্রহণ করেছিলাম 2009 সালে। আমাদের ক্লিনিক তৈরি করেছিলেন, সেই কমিউনিটি ক্লিনিকগুলো বিলুপ্তি, আমি শুরু থেকেই বলি একটু, সেই বিলুপ্তি ঘোষণা করার কমিউনিটি ক্লিনিকগুলো এবং নতুন করে কমিউনিটি ক্লিনিক চালু করবার একটা দায়িত্ব আমার উপরে পড়েছিল। এটা যথেষ্ট বড় বিরোধিতা ছিল ইন্টারন্যাশনাল সেকশন থেকে। তখন বলা হয়েছিল যে এই কমিউনিটি ক্লিনিক সরকার চালাতে পারবে না, এটা এনজিও সেক্টরকে দেওয়ার জন্য। একেবারে লাস্ট স্টেজে আমার টেবিলেই যখন আমি দায়িত্ব গ্রহণ করেছি, লাস্ট স্টেজে আমি সিগনেচার করলে এটি এনজিও হাতে চলে যাবে, এই অবস্থায় শুরু হয়েছিল। আমি যেহেতু সাইন করিনি, কারণ তখন আপনারা জানেন আমাদের স্বাস্থ্য, আমাদের ব্যবস্থাপনা, আমাদের পার্টির নীতি ছিল যে আমরা কমিউনিটি ক্লিনিক তৈরি করব, এবং তার ফলে কিন্তু ইন্টারন্যাশনাল সমস্ত এনজিও, বড় বড় এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেন, ওয়ার্ল্ড ব্যাংক বলেন, সবাই একে একে আমার সাথে যখন দেখা করতে এসেছিল, এই একটি কথা যে এই এনজিও সেক্টরে ছেড়ে দেন, আপনারা চালাতে পারবেন না, আমরা অর্থ দিব এবং চালিয়ে দেবো। তো সেই থেকে দেখুন এই কমিউনিটি ক্লিনিক এখন অত্যন্ত সাকসেসফুল আমরা করতে পেরেছি। এখন 14-15,000 কমিউনিটি ক্লিনিক, 32-33টি ঔষধ গ্রামে পাচ্ছে, কয়েকজন কর্মী দিয়ে, যারা ডাক্তার না, নার্স না, আমরা ট্রেন করি তাদেরকে দিয়ে চালাচ্ছি। সেই থেকে শুরু করে স্বাস্থ্য ব্যবস্থার পরিবর্তনের অনেক কিছুই, ওষুধ পাওয়া যেত না, হাসপাতালে ব্যবস্থাপনা থাকতো না, আমরা সরকারি মোড়ক অর্থাৎ লাল সবুজের মোড়কে ওষুধ দেওয়ার ব্যবস্থাপনা করেছি। সেই ব্যবস্থাপনায় কিন্তু ওষুধের অ্যাভেলেবিলিটি সরকারি হাসপাতালে অনেক বেড়ে গেছে। আমাদের চিকিৎসক ছিল না। ডক্টর রুহুল হক এমপি, আপনারা যে দায়িত্ব নিয়ে বলছিলেন কমিউনিটি ক্লিনিকের, এটা সার্বজনীন, এটা প্রশংসার অন্যতম একটা অনুষঙ্গ এবং এটা অন্যতম বিষয়। আপনি দায়িত্ব পালন করার পর এই যে পরিকল্পনা দীর্ঘমেয়াদী, সেটা কি বজায় থেকেছে? কেননা 2020 সালে এসে স্বাস্থ্য খাত ভঙ্গুর কিনা এই প্রসঙ্গ বারবার উঠে এসেছে। আপনারা যখন এই পরিকল্পনাগুলো নিয়ে এগিয়েছেন, তারপরে কি সেই ধারাটা অব্যাহত ছিল বলে মনে করেন? এখানে প্রতিটি চ্যানেলে এবং প্রতিটি জায়গায় এই ধরনের প্রশ্ন যখন আমাকে করা হয়, আমার দেশের এবং বিদেশের দীর্ঘ স্বাস্থ্য ডাক্তার হিসেবে কাজ করার অভিজ্ঞতা দিয়ে আমি মনে করেছি এবং যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনা বলতে একটি বড় জিনিস বলতে, সেই ব্যবস্থাপনাটার উন্নয়ন প্রয়োজন। এই ব্যবস্থাপনার উন্নতি না হলে আমরা গ্রামে গঞ্জে চিকিৎসকদের রাখতে পারি না। আমাদের হাসপাতালের যন্ত্রপাতি, যখন অ্যাম্বুলেন্স নষ্ট হয়ে যায় ঠিক করার জন্য 1 বছর লেগে যায়। আমার একটা অপারেশন থিয়েটারের যন্ত্র নষ্ট হলে সেটা রিপেয়ার করার জন্য 6 মাস লাগে। এবং একজন ডাক্তার যখন ছুটিতে চলে যায় বা পড়ার জন্য ছুটিতে আসেন, সেখানে আমরা ডাক্তার নিয়োগ করতে পারি না, ইত্যাদি। তো এই ব্যবস্থাপনার পরিবর্তন আমি বলতে মনে করি যে অটোনমি বড় বড় হাসপাতালগুলোকে এবং আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালকে ইউনিট ধরে ডিস্ট্রিক্ট হসপিটাল এবং আমাদের উপজেলা হাসপাতাল, তদন্য পর্যায়ে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র আছে, ফ্যামিলি প্ল্যানিং সেন্টার আছে, তারপরে আমাদের আমি যে কথা বলছিলাম কমিউনিটি ক্লিনিক আছে। তো ডিস্ট্রিক্ট থেকে কমিউনিটি ক্লিনিক পর্যন্ত যদি আমরা ইউনিট একটি ধরি এবং এই ব্যবস্থাপনাটা যদি উন্নয়ন করতে পারি, তাহলে আমাদের ডিস্ট্রিক্টের কিন্তু 10-12 জন 15 জন কনসালটেন্ট থাকে এবং সব স্পেশালিটি, আমি করোনার বাইফাসের কথা বলছি না, কিন্তু হার্ট ডিজিজের স্পেশালিস্ট থাকবে, থাকবে। এই ইউনিটটাকে যদি আমরা চালু করতে পারি, তাহলে কিন্তু একেবারে নিম্ন পর্যায় থেকে উপর পর্যন্ত আমাদের রেফারেল সিস্টেম। জনাব রুহুল হক এমপি, ধন্যবাদ। আমরা আপনার কাছে আসবো আরেকবার। জনাব সাইফুল হক, সর্বশেষ যে সংবাদ প্রচারিত হচ্ছে, ইতালিতে 151 বাংলাদেশি আটকা পড়েছেন, ঢুকতে পারেননি ইতালিতে, কেননা তারা জাল করোনা সার্টিফিকেট নিয়ে ঢোকার চেষ্টা করেছিলেন। আজ রাত 2টায় তারা বাংলাদেশে আবারও ফেরত আসতে বাধ্য হচ্ছেন।
এই যখন সংবাদ এবং বিষয় করোনায় যে জালিয়াতিগুলো আমাদের সামনে চলে এসেছে সবচেয়ে আলোচিত বিষয়, এর মধ্যে আপনারা দেখেছেন যে প্রতিষ্ঠানের নামও এসেছে, জেকেজি এসেছে, রিজেন্টের নামও, কি বলবেন আপনি? জনাব সাইফুল হক। জনাব সাইফুল হক, আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন। জনাব হারুনুর রশিদ এমপি, শুনতে পাচ্ছেন আমার কথা? জি, শুনতে পাই। জি, এই 151 জন বাংলাদেশি ইতালি থেকে ফিরতে বাধ্য হচ্ছেন, আজ রাত 2টায় ফেরত আসার কথা রয়েছে। জাল করোনা সার্টিফিকেট নিয়ে তারা ইতালিতে প্রবেশের চেষ্টা করছেন, একটু প্রতিক্রিয়া জানাবেন, কি মনে করছেন এই ব্যাপারে? জি, ধন্যবাদ আজকের চ্যানেল 24 কে আমাকে সংযুক্ত করার জন্য, এবং আজকের আলোচক হিসাবে এখানে আমাদের মাননীয় সংসদ সদস্য শুধু নন, উনি একজন স্বাস্থ্য বিশেষজ্ঞ, দীর্ঘদিন এই চিকিৎসা পেশার সাথে জড়িত, ডক্টর আফামর রুহুল হক, ওনাকে বড় ভাই বলছি। এখানে আর একজন আলোচক আছেন সাইফুল হক, উনি সংযুক্ত হতে পারেননি। আজকে সঞ্চালককে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসলে বাংলাদেশের স্বাস্থ্য খাতের এই করোনাকালীন সময়ে যে সমালোচনা হচ্ছে গত 3 মাস ধরে, এবং কোভিড যখন চায়নাতে সর্বপ্রথম এটি আপনার ঘোষণা আসে ডিসেম্বর মাসে, তারপরে আমাদের কি প্রস্তুতি ছিল? আমাদের মাননীয় সাবেক স্বাস্থ্যমন্ত্রী যেটা বললেন, কমিউনিটি ক্লিনিক, আমার আজকে বিভাগীয় পর্যায়ের হসপিটালে চিকিৎসক নাই, টেকনোলজিস্ট নাই, নার্স নাই, জেলা পর্যায়ের হাসপাতালে আপনার চিকিৎসক নাই, নার্স নাই, টেকনোলজিস্ট নাই, যে উপজেলা পর্যায়ের হাসপাতালের আপনার জনবলের সংকট। আমি তারপরের টায়ারগুলো তার পরে যাব। আপনার এই টায়ারগুলোরই অবস্থা আজকে একেবারেই বিকলাঙ্গ। আর সরকার তো 12 বছর যাবৎ ক্ষমতায়, এই সংকটটা কোথায়? এই মন্ত্রণালয়ে সবচাইতে বড় দুর্নীতির একটা আখড়ায় পরিণত হয়েছে। আমি গত 1 মাস ধরে পার্লামেন্টের বাজেট অধিবেশনের পর থেকে কন্টিনিউয়াস বলে আসছি যেটা আমূল সংস্কার দরকার। এবং এখানে কেনাকাটার ক্ষেত্রে দেখেন, আপনি যখন এখানে কোভিডের যে সমস্ত কিটস আমদানি করা হলো, পিপিই বলেন, এই মাস্ক বলেন, গ্লোভস বলেন, এগুলো নিম্নমানের, এবং যে সমস্ত হসপিটালের ডাক্তাররা, পরিচালকরা প্রোটেস্ট করেছে তাদেরকে আপনার সাসপেন্ড করে দেওয়া হয়েছে, ওএসডি করে দেওয়া হয়েছে। আপনার বিএমএ থেকে, তারা আওয়ামী লীগেরই নেতা, বিএমএ থেকে সাচিবিক ডাক্তাররা প্রোটেস্ট করেছে, বলছে এই দায় দায়িত্ব আপনার আমরা নিব না, এটা দায় দায়িত্ব সরকারের মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের। এরপরও কি এখনো পর্যন্ত ওখানে কোনো সংস্কার এসছে? এরপরে আপনি চিন্তা করেন যে বিষয়টি আপনি বললেন, কত বড় দুর্ভাগ্য যে আজকে এই জিকেজি বা রিজেন্ট হসপিটালে এই যে তথ্যগুলো, আমি চ্যানেল 24 কে আমি আবারও ধন্যবাদ দিচ্ছি যে এই দুঃসময়ে আপনারা যে সাহসী পদক্ষেপ, যে অনুসন্ধানী রিপোর্টগুলো আপনারা নিয়ে এসেছেন। আজকে এই ডিজিটাল অ্যাক্টের মাধ্যমে কিন্তু বাংলাদেশে ইতিমধ্যে শত শত সাংবাদিকরা বিভিন্ন মামলার আসামি হয়ে গেছে, গ্রেপ্তার হয়েছে এবং তারা নির্যাতিত হচ্ছে। তারপরও আমি বলবো যে সত্যকে আপনারা এখানে প্রকাশিত করেছে, সেজন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনাদের এই তথ্যগুলোর ভিত্তিতে কিন্তু আমরা পার্লামেন্টে কথাও বলছি। সেইখানে আপনি চিন্তা করেন যে আজকে এই যে শয়তানগুলো, অমানুষগুলো, এই শাহেদ বলেন আর এই জিকেজির এদের স্ত্রীরা এখন বলছে যে এদের শাস্তি হওয়া দরকার। তো সরকার আপনার এই যে স্বাস্থ্য অধিদপ্তর বা মন্ত্রণালয় একটা জায়গায় তাদের করোনা টেস্টে, এটা তো নতুন রোগ, এইটার জন্য যে সমস্ত হাসপাতাল, আমি পার্লামেন্টে প্রথম দিনই ভাষণে বলেছি, কারণ ভাই আমাদের তো নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবরা আজকে ডাক্তার, বিভিন্ন হসপিটাল পরিচালনা করে, তারা জানিয়েছে যে আজকে যে করোনা টেস্টের জন্য যে সমস্ত লাইসেন্স দেওয়া হয়েছে হসপিটালগুলোকে, এগুলো তো অনিয়ম দুর্নীতি আছে। পার্লামেন্টে আমি স্পষ্টভাবে বলেছি। আজকে কি প্রমাণ হয় না আপনার জিকেজি পুরো আপনার করোনা পরীক্ষা নিরীক্ষা করার মতো তাদের কোনো ল্যাব আছে, তাদের কোনো আপনার অভিজ্ঞতা আছে? আপনার এই রিজেন্ট হসপিটালে তাদের সেখানে কোনো টেকনোলজিস্ট আছে, তাদের সেখানে কোনো এই ধরনের পরীক্ষা নিরীক্ষা করার মতো ব্যবস্থা আছে? তো স্বাস্থ্য অধিদপ্তর কিসের ভিত্তিতে দিল? লাইসেন্স পর্যন্ত তাদের নাই। তারা প্রধানমন্ত্রীর দপ্তরের হুঙ্কার দিচ্ছে যে তারা প্রধানমন্ত্রীর লোক, তারা আপনার সরকারি দলের হোমরা চোমড়ার লোক। আজকে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ছবি ভাইরাল হচ্ছে, সেনা প্রধানের সাথে ছবি, পুলিশের আইজির সাথে ছবি, র্যাবের ডিজির সাথে ছবি, এমন কোন মন্ত্রীর সাথে টেবিলে গিয়ে একসাথে খাওয়া দাওয়া করছে। আজকে সত্যিকার অর্থে আজকে ইটালি থেকে শুধু নয়, এই যে পৃথিবীর মধ্যে মানে একমাত্র বাংলাদেশ আমি বলবো যে আজকে এই করোনার টেস্টের জালিয়াতি রিপোর্ট বিশ্বব্যাপী প্রচার হচ্ছে। জনাব হারুনুর রশিদ, যার ফলশ্রুতিতে আমি শেষ করে দিচ্ছি। এর ফলশ্রুতি হচ্ছে কি, ইতালি থেকে শুধু নয়, আমার মনে হয় আন্তর্জাতিক বিশ্বে আমরা একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়বো আপনার এই একটি কারণে।
আচ্ছা, আমি একটা প্রশ্ন জুড়ে দিই ছোট করে, যে আমরা বেশ কয়েকবারই দেখেছি বক্তব্যে যে সরকারের তরফ থেকে বলা হয়েছে যে সরকার নিজ দলকেও কোনো রকমের সাপোর্ট দেওয়ার কথা বলছে না, যে যেহেতু দুর্নীতির কথা উঠে আসলেই বা অনিয়মের কোনো অভিযোগ পেলেই তারা জিরো টলারেন্স নীতিতে এগোচ্ছেন, যে কারণে তারা শাস্তির আওতায় যাচ্ছেন, সেটা যদি নিজের দলের লোকও হয়। এই ব্যাপারে কি মন্তব্য করবেন আপনি? না, এখানে বিষয়টা হচ্ছে সরকার তো 12 বছর ক্ষমতায়। আজকে এই সমস্ত অপকর্মগুলোর সাথে সরকারের দলের লোকরাই জড়িত। সরকারের দায়িত্ব এবং কর্তব্য, আজকে মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন, আমরা আমরাই চোর হয়ে যাচ্ছি। আজকে আপনি ক্যাসিনো থেকে শুরু করেন, পাপিয়া কাণ্ড থেকে শুরু করেন, আজকে হাসপাতালে অনিয়ম বলেন, এর সাথে কি আপনার অন্য কোনো দলের এই সময় সুযোগ আছে এটা অপকর্ম করার? এই অপকর্মগুলোর সাথে আজকে জাতি হিসাবে সত্যি আমরা একটা এমন পচন ধরে গেছে। এটা আমি ভাষায়, দেশে যদি রাজনীতি না থাকে, জবাবদিহিমূলক সরকার না থাকে, যদি আপনার দুর্নীতির মাধ্যমে সমস্ত জায়গা আপনার প্রতিষ্ঠিত হয়, তাহলে আপনি কখনোই কোনো অবস্থাতেই দুর্নীতি। আমরা বুঝতে পারছি, আসবো আপনার কাছে। জনাব সাইফুল হক, আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন। করোনার রিপোর্ট নিয়ে যখন জালিয়াতির মতো ঘটনা গণমাধ্যমে চলে আসছে, দেশের ভাবমূর্তিতে আসলে কোথায় গিয়ে ঠেকছে? কেননা অনেক দেশেই সাময়িক নিষেধাজ্ঞা জারি করছে। বাংলাদেশের মানুষ যারা অভিবাসী হিসেবে কর্মরত ছিলেন, যারা কিনা ভ্রমণ করতে চাইতেন, তাদের উপরে যখন সাময়িক নিষেধাজ্ঞা এসছে, ভাবমূর্তি কোথায় গিয়ে ঠেকছে আমাদের? জি, আপনি যেটা বললেন, আমি প্রথমত আপনাকে শুভেচ্ছা জানাই, তাদেরকে শুভেচ্ছা জানাই, যারা আজকে অনুষ্ঠান দেখছেন আমি তাদেরকে। আসলে তো আমাদের ভাবমূর্তিটা যেটা আপনি বললেন, ভাবমূর্তিটা আমরা নানাভাবে তৈরি করবার আমাদের আছে, কিন্তু দেশের অভ্যন্তরে আমাদের প্রতিদিন এই বিশেষ করে আপনি কোভিড-19 পর থেকে এমন একটা পরিস্থিতি তৈরি, কৃত্রিম ভাবে ভাবমূর্তিটাকে আসলে বাড়িয়ে তোলা যাচ্ছে না। যেটা আপনি বললেন যে আজকে ইতালি থেকে 125 যাত্রী ফেরত পাঠানো হয়েছে এবং অক্টোবর আগামী 3 মাসে বাংলাদেশিরা ইতালিতে প্রবেশ করতে পারবে না, এবং সম্ভবত আরো অনেকগুলো দেশের ক্ষেত্রে আমরা সেনজেন ভিসার ক্ষেত্রে দেখেছি, আমরা চীন জাপানের ক্ষেত্রে এরকম দেখেছি। জি জি জি, ফলে আপনি দেশের ভেতরে গত 5 মাসে যখন করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে, যদি আমি ধরি ফেব্রুয়ারি থেকে, যদি আপনি ধরি আমাদের প্রস্তুতির জন্য যে সময়টা ছিল, আপনি দেখবেন আমরা আলোচনা বক্তৃতা এতেই 1.5 মাস 2 মাস কিন্তু তারপরে অপচয় হয়েছে। গত 5 মাস পার হয়েছে, বাংলাদেশ ইতিমধ্যেই সংক্রমণের যে শীর্ষ কয়েকটি দেশ, তার মধ্যে বাংলাদেশ ইতিমধ্যে জায়গা করে নিয়েছে। অথচ আমাদের সুযোগ ছিল এই সময়টাকে ভালোভাবে কাজে লাগিয়ে প্রতিরোধ করবার জন্য স্বাস্থ্যগত যে প্রস্তুতি সেটা আপনি উল্লেখ করলেন। এখন স্বাস্থ্য খাতে করোনা চিকিৎসা, পরীক্ষা, সমগ্র স্বাস্থ্য ব্যবস্থা কেন্দ্র করে যে দুর্নীতি, ব্যবস্থাপনা, সমন্বয়হীনতা, ইতিমধ্যে এটা এখন চূড়ান্ত পর্যায়ে এটা এসছে। এমনকি সরকারি দলের যারা আছেন তারা পর্যন্ত এখন স্বীকার যে এখনো সমন্বয়হীনতা, অব্যবস্থাপনা, এটাকে এখনো দূর করা যায়নি। নীতি নিয়মে যে ভয়াবহ বেরিয়ে এসছে, আপনার সংযোগটা আমরা কিছুটা ত্রুটি পাচ্ছি, সংযোগ স্থাপন করতে। আমরা একটা ব্রেক নিয়ে আসি, আমরা একটা বিরতি নিয়ে আসি, আপনার কাছে আসবো। সাইফুল হক, আপনার কাছে আসতে চাই। একটা বিরতির সময় হচ্ছে, দর্শক সিএসআর মুক্তবাক দেখছেন, একটা বিরতি থেকে আসছি, একটু পরে সাথে থাকবেন আমাদের। স্বাগত জানাচ্ছি, সিএসআর মুক্তবাক দেখছেন। করোনা জালিয়াতি, এই বিষয়টি নিয়ে আলোচনায় ছিলাম। জনাব সাইফুল হকের সংযোগটি আমরা হারিয়েছি, আমরা চেষ্টা করছি, নিশ্চয়ই সংযোগ পেলে তার কাছে যাওয়ার চেষ্টা করব। ডক্টর আফম রুহুল হক এমপি, আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন। করোনা জালিয়াতির কারণে যে ভাবমূর্তি যে সংকটে পড়ছে বা পড়ার আশঙ্কা করা হচ্ছে, এই ক্ষেত্রে করোনা পরবর্তী সময়ে বহির্বিশ্বের সাথে আমাদের দেশের বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা অনেকেই করছেন। এই ব্যাপারে আপনার কি পরামর্শ থাকবে? দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা আজকে পার্লামেন্টে আমি নিউজের মাধ্যমে দেখলাম, যে উনি যেটা বলছেন, দেখুন সরকার কিন্তু যারা অপরাধ করছে, সে যে দলেরই হোক, তাদের ক্ষেত্রে ধরে নিচ্ছে।
বা তাদেরকে শাস্তির আওতায় আনছে, এটি কিন্তু সরকারের এটি আমার মনে হয় ভালো দিক, এটি প্রশংসাপ্রাপ্ত। সরকারকে প্রশংসা করবার জন্য আমরা কার্পণ্য করা উচিত না, এবং সেজন্যই আমি মনে করি তিনি দুঃখ করে বলেছেন যে আমাদেরকে চোর বলা হয়। কিন্তু এই যে অসৎ ব্যক্তি, আমাদের দেশের এই প্রবণতা খুব বেশি। যখন দেশ কোনো বিপদে থাকে, যখন কোনো ঝামেলার মধ্যে থাকে, সেই ঝামেলাকে কেন্দ্র করে আমরা একটু অসৎ উদ্দেশ্য পয়সা কামানোর ব্যবস্থাপনা বিভিন্ন প্রকারে করি। দেখুন, যে কথাটি বললেন যে এই যে একটা ফলস সার্টিফিকেট দিয়ে বিদেশে যাওয়া, অর্থাৎ যে লোকটা যাচ্ছে সেও তো নিশ্চয়ই জানে যে আমি এটা ফলস সার্টিফিকেট, জেনুইন সার্টিফিকেট দেশে পাওয়া যায়, সেই বা কেন নয়, এটাও আমার প্রশ্ন। আর যারা দিচ্ছে তারা তো পয়সা কামাই করবে, আমি পয়সা পাবো, আমার দেশ কি হবে না হবে, এইসব বুদ্ধি বা এইসব চিন্তা তাদের মাথায় যদি থাকতো, তারা কি এটা শুরু করতো? তারা এটা করবে না। এইসব অসৎ ব্যক্তি তখনই এর কাজ করবে না। সুতরাং তাদেরকে শাস্তি যথেষ্ট মানে একেবারে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত, যাতে করে ভবিষ্যতে না করে। আপনারা জানেন আমাদের দেশে যে অ্যাসিড ছড়াছড়ির ব্যবস্থাপনা ছিল, অনেক কিন্তু কমে গেছে। যে আমাদের এই শাস্তিটা অনেক বড় শাস্তি আনা হয়েছে, তাতে কমে গেছে। সুতরাং এই শাস্তি ব্যবস্থাটা আনো নাই, এটাও আমার প্রশ্ন। আর যারা দিচ্ছে তারা তো পয়সা কামাই করবে, আমি পয়সা পাবো, আমার দেশ কি হবে না হবে, এইসব বুদ্ধি বা এইসব চিন্তা তাদের মাথায় যদি থাকতো, তারা কি এটা শুরু করতো? তারা এটা করবে না। এইসব অসৎ ব্যক্তি তখনই এর কাজ করবে না। সুতরাং তাদেরকে শাস্তি যথেষ্ট মানে একেবারে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত, যাতে করে ভবিষ্যতে না করে। আপনারা জানেন আমাদের দেশে যে অ্যাসিড ছড়াছড়ির ব্যবস্থাপনা ছিল, অনেক কিন্তু কমে গেছে। যে আমাদের এই শাস্তিটা অনেক বড় শাস্তি আনা হয়েছে, তাতে কমে গেছে। সুতরাং এই শাস্তি ব্যবস্থাটা যত শক্ত হবে, তখন আমার এই জিনিসগুলো কমে আসবে। একেবারে চলে যাবে তা আমি মনে করি না, এরা যুগে যুগে থাকবে, যুগে যুগে আসবে। তো আমি মনে করি সরকার যে ব্যবস্থাপনা দিচ্ছে এটি আমাদের প্রশংসাযোগ্য এবং আমাদের প্রশংসা করা উচিত। এবং যারা এই জিনিসগুলো ধরছেন বা যারা দায়িত্ব আছে আমাদের সরকারিভাবে, তারা আরো শক্তভাবে, যত ভালোভাবে এগুলোকে ইনভেস্টিগেট করে আমাদের মধ্যে নিয়ে আসতে পারবে, বুঝতে পারবে। আজকে আরো একটি নিউজ দেখেছি, কোন মিডিয়া দেখলাম যে ঔষধ অসৎ মানে কি বলে, শুধুমাত্র আটা ময়দা দিয়ে ভুয়া ওষুধ এরকম জব্দ করেছে। এরা কি করে আমার মনে, আমি তো জানি না। এই দৌরত্বগুলো তারা কিভাবে পায় বা এই দুঃসাহসগুলো কিভাবে করে, আপনি কি মনে করছেন? আমি একটা প্রস্তাবনা রাখতে চাই। আমার দেখেন ওষুধ, এই যে আমাদের যে কথা বলছিলাম যে আমরা লাল সবুজের মোড়কে কিন্তু সরকারি ওষুধ আনার পরে চুরি একটু কমেছে। এখন আমরা যে দোকান থেকে ওষুধ ধরলাম, তাতে 1 লাখ 2 লাখ টাকা ফাইন করবো। তাদের তো 1 লাখ 2 লাখ টাকা, 2-4 কোটি টাকা ফাইন করা উচিত। সে তো নিশ্চয়ই জানে, যে ঔষধ কেনে সে জানে যে আমরা এই নকল ওষুধ কিনছি। সে বলে যে অমুক বানিয়েছিস, আমি তুমি কেন এবং রাখো কেন? দ্যাট শুড বি দ্য ক্রাইটেরিয়া। এটা মানে একটা পানিশমেন্টটা ইট শুড বি এক্সাম্পলারি। যে লাস্ট ফার্মার মতো ওষুধ সবাই মনে করে যে আমরা এখানে যাবো, এটা ভালো ওষুধ তারা বিক্রি করে, এবং সেখানে নকল ওষুধ একবার না, অতীতেও বেশ কয়েকবার তারা করছে। এবং তাদের হেফটি ফাইন, মানে কি এমন ফাইন করা উচিত যে ওষুধ ব্যবসার নাম ভুলে যাওয়া উচিত। তা না হলে তো আমাদের এটা করতে পারবো না। সেই রকম দৃষ্টান্তমূলক শাস্তি যদি হয়, তাহলে আমরা এগুলো করতে পারবো। আমি মনে করি এই প্রসেসটা আমি কংগ্রেচুলেশন জানাই, এবং যারা এই কাজগুলো করছে তারা শক্তভাবে এসে আমাদের এই প্রক্রিয়াগুলো যাতে বন্ধ হয়, সেই ব্যবস্থাপনাগুলো করার জন্য আমি বিশেষ আবেদন জানাবো। কারণ মানুষ অভিযানের 4 দিন পরও রিজেন্ট হসপিটালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এই ব্যাপারে আপনি কি মতামত দিবেন? আর এরকম স্বাস্থ্য খাতের সাথে জড়িয়ে আষ্টে পৃষ্ঠে সুযোগ নিয়ে যাওয়া এরকম শাহেদের সংখ্যা কতজন এরকম রয়েছেন, কি মনে হয় আপনার? আশা করি হোপফুলি আই উড নো, তাহলে আমি আপনাদেরকে জানাতে পারতাম, আইজি সাহেবকে এবং সব জায়গায় আমি বলে দিতে পারতাম যে এইখানে আছে, যে ধরুন আমি সব জানি কিনা জানি না। আমাদের তো নলেজ এসে যখন আপনারা ধরে নিয়ে আসেন, তখন আমরা দেখি, তখন আমরা বুঝি। এরা তো এইরকম ভাবেই, যে কথা বলছিলেন, সকল জায়গায় তারা তাদের বিচরণ এবং তাদের এই পাওয়ার গেম খেলে তারা এই সকল ব্যবস্থাপনা করে। আপনি আগে জেনেছেন যে তাদের কোনো লাইসেন্সই ছিল না সেই 14 সাল থেকে যাদের লাইসেন্স ছিল না, যখন তাদের সাথে কন্ট্যাক্ট করতে যাওয়া হয়েছে, আমাদের ডাইরেক্টর সাহেব হাসপাতালের চ্যানেলে এসে বলেছিলেন যে ছিল না, আমরা জানতাম, কিন্তু কোভিড এর জন্য যারা এগিয়ে এসছে প্রশংসার পত্র সেই জন্য আমরা দিয়েছিলাম। কিন্তু দিয়ে তো তাদের বলা উচিত ছিল যে ভাইরান আপনি আসেন কালকে, আমরা আপনাদের এটা ইনস্ট্রাকশন করেছি, লাইসেন্সটা ঠিক করে দিই। কিন্তু সেটা তো ফলো আপ করা উচিত ছিল। এবং তারা যে এই সকল কাজ করছে, তারা যখন লাইসেন্সটা দিয়েছেন, তারা কি করছেন, কি অবস্থা হচ্ছে সেখানে, কি জিনিস, সেগুলো তো দেখার তাদের দায়িত্ব। আপনাকে ধন্যবাদ। আসছি আপনার কাছে।
আসবো আপনার কাছে, একটু সময় চেয়ে নিচ্ছি। জনাব সাইফুল হক, এখন শুনতে পাচ্ছেন আমাকে? যে আমি আপনাকে শুনতে পাচ্ছি। স্বাস্থ্য খাতে সিন্ডিকেটের দৌরাত্ম্য রয়েছে, আমি শুনতে পাচ্ছি। স্বাস্থ্য খাতে সিন্ডিকেট রয়েছে, অসাধু চক্র তারা বিদ্যমান, সবসময় এরকম অভিযোগ বারবার এসেছে। দুদক তলব করেছে, একটা আলোচিত চক্র রয়েছে, মিঠু সিন্ডিকেট বলা হয়। তিনি আজকে অজুহাত দেখিয়েছেন দুদকে আইনজীবী পাঠিয়ে যে দেশের বাইরে রয়েছেন, এই জন্য তিনি তলবে আসতে পারেননি। এরকম সিন্ডিকেট কেন ভাঙা সম্ভব হচ্ছে না? জি, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আমি কারণ এটা বললেন যে এরকম সিন্ডিকেট কেন ভাঙা যাচ্ছে না, কারণ এই সিন্ডিকেটের সঙ্গে যারা যুক্ত আসলে সরকারের ভেতরে বাইরে নানা গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে তাদের আনুষ্ঠানিক তাদের যে সম্পর্ক, সেই সম্পর্কের জন্য এটাকে তারা শক্তি হিসাবে এটাকে তারা ব্যবহার। আপনি দেখবেন, আমি জানি না যে শাহেদের ছবি আছে কিনা, মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের এখানে সরকারের এমন কোনো গুরুত্বপূর্ণ বিবর্গ নাই যার সাথে এই শাহেদ ছবি না আছে। এগুলো তারা ব্যবহারে তারা আজকে সরকারের ভেতরে তারা এক ধরনের সরকার তারা কি করে, এবং জানেন যে নানাভাবে তারাতে এই ক্ষমতাকে ব্যবহার করে তাদের যে অনৈতিক, তাদের যে দৌরাত্ম্যটা, এবং এই দৌরাত্ম্যটা কিন্তু এখনো পর্যন্ত এটা কিন্তু অব্যাহত আছে। করোনার শুরু থেকে এ পর্যন্ত পুরো স্বাস্থ্য এবং চিকিৎসা কেন্দ্রে আপনি নিশ্চয়ই এক পাবেন এখানে যে দুর্নীতি, অব্যবস্থাপনা, সমন্বয়হীনতা, 4-5 মাসেও এখনো পর্যন্ত আমরা অবস্থাপনা, সমন্বয়হীনতা, এখনো পর্যন্ত দুর্নীতি থেকে আমরা কিন্তু দেখতে পারিনি। বরঞ্চ অনেকে করোনার এই দুর্যোগকে তাদের জন্য মুনাফার জন্য এটা ব্যবহার করছে। আরেকটা যেটা বললেন, N95 বলুন, ভুয়া অক্সিজেন বা স্বাস্থ্য পর্যন্ত যতগুলো কাটা হয়েছে, বেসুমার দুর্নীতির চিত্র আপনারা গণমাধ্যমে বিভিন্ন সময় সেটাকে আপনারা কিন্তু প্রকাশ করলেন, কিন্তু আজ পর্যন্ত সরকার কিছু কিন্তু আমরা এদের বিরুদ্ধে যে পরিমাণ ডিসাইডলি ব্যবস্থা গ্রহণ করা জরুরি ছিল, যাতে অন্যরা বুঝতে পারে যে এই প্রশ্নে সর্বসীম কার্যত আমরা কিন্তু মাস পার হয়ে যাবার পরেও আমরা এই ব্যাপারে কিন্তু কার্যকরী কোনো উদ্যোগ এদের বিরুদ্ধে দেখিনি। যে কারণে শাহেদের মতন মানুষরা চ্যানেল 24 আপনাদের অনুষ্ঠানে রিপোর্টটা যদি নাচতো, তাহলে তো এমনও হতে পারতো যে আজকে টেলিভিশনের চ্যানেলে সন্ধ্যে থেকে হয়তো বা দেখা যেত। তার মানে গণমাধ্যমকে পর্যন্ত শাহিদ কিন্তু অনেকখানি সে ব্যবহার করেছে, গণমাধ্যমকে সে প্রভাবিত করেছে। এমন কোনো দিন যায় সাহেবকে মাধ্যমে তাকে দেখা যায়নি। অর্থাৎ ক্ষমতাকে তার ভেতরে এবং বাইরে ক্ষমতার কেন্দ্রগুলোকে সে তার প্রভাব নিয়ন্ত্রণ, কোথাও নগদ নারায়ণ দিয়ে এমন একটা যা নিয়ে গেছে যেখানে অসংখ্য শাহেদকে এখনো পর্যন্ত ধরা পড়ে। কিন্তু আমরা দেখছি শত শত শাহেদ আজকে কিন্তু তার চারপাশে কিন্তু আছে। ফলে শাহিদ যারা তৈরি করেছে, শাহিদকে গত বছরে শাহিদ যারা দিয়েছে, যারা তাকে যোগান দিয়েছে আনুষ্ঠানিকভাবে অনানুষ্ঠানিকভাবে, তাদের নাম বেরিয়ে আসা উচিত বলে মনে করছেন। আমরা আসবো আপনার কাছে। হারুনুর রশিদ এমপি কি যোগ করবেন? এই বৃত্ত থেকে, এই সিন্ডিকেট থেকে আমরা কিন্তু, আমি একটা কথা শেষ করি, এই সিন্ডিকেট থেকে আমরা কিন্তু বেরোতে পারবো না। আমরা এই মহামারী দুর্যোগ কিন্তু একটা অনির্দিষ্ট কাল পর্যন্ত করতে হবে। ফলে এখন থেকেই আসবো আপনার কাছে। হ্যাঁ, এবং স্বাস্থ্য ব্যবস্থা নলছে যদি পাল্টানো না যায়, তাহলে এই শাহেদদেরকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যায় না। জি, অনেক ধন্যবাদ। হারুন রশিদ এমপি কি যোগ করবেন? আসলে আপনার ব্যাপার হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী বলার কাজ বলছেন, কিন্তু সংকটটা কোথায়? সংকট হচ্ছে একটি জায়গায়, যে এটা এখানে অনিয়ম এবং দুর্নীতির যে আখড়া আজকে মহিরুহু আকার ধারণ করেছে। এই আকার ধারণ করার ক্ষেত্রে সদিচ্ছা লাগবে। আপনি বলেন আজকে করোনার এই বিষয়গুলো নিয়ে আজকে স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সরাতে হবে কেন? এই ব্যর্থতার জন্য তার নিজেই সরে যাওয়া দরকার ছিল। স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি তার নিজেই সরে যাওয়া দরকার ছিল। আমি আজকে কয়েকটি চ্যানেলে দেখলাম স্বাস্থ্য অধিদপ্তরের ডাক্তাররা আপনার যে তারা যে তাদেরকে লাইসেন্স দিয়েছে, তাদের লাইসেন্সের অনুমোদন নাই।
তাদের এই রিজেন্ট হসপিটাল হচ্ছে একটা প্যাথোলজির জন্য লাইসেন্স আছে, হসপিটাল কোনো লাইসেন্স নেই। তো তাদেরকে লাইসেন্স দিয়েছে কোভিড টেস্টে। এটাকে স্বাস্থ্য অধিদপ্তর এখন পর্যন্ত সাফাই গাচ্ছে, যুক্তি দেখাচ্ছে যে ওই সময় কেউ আগিয়ে আসেনি। এটা কথা হলো কোনো একটা এই করোনা পরীক্ষা নিরীক্ষার জন্য যে ধরনের আপনার যোগ্যতা দরকার, এটা স্বাস্থ্য অধিদপ্তর তারা সেই জায়গাগুলো ভিজিট করবে না, যে তাদের সেই সক্ষমতা আছে কিনা, তাদের টেকনোলজিস্ট আছে কিনা, তাদের জনবল আছে কিনা, এই সমস্ত কেউ কিছু দেখেছে? আমি প্রথম থেকে বলে আসছি যে এগুলোর সাথে অর্থনৈতিক লেনদেন আছে। এগুলো মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর একেবারে দুর্নীতিতে হাবুডুবু ঢুকাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী একা কি করবে? এখানে আজকে প্রধানমন্ত্রীকে আজকে 1 মাস থেকে সরকারি দল, তথাকথিত বিরোধী দল সকলেই বলে আসছে যে দ্রুত এটা সংস্কার করে। তো এখন পর্যন্ত প্রধানমন্ত্রী কেন স্বাস্থ্য মন্ত্রণালয়ে পরিবর্তন নিয়ে আসেনি? আজকে এখানে মাননীয় সাবেক স্বাস্থ্যমন্ত্রী আছে, আমি ওনাকে অবাক হয়ে গেলাম যে আজকে আমাদের এই জাতীয় সংসদে প্রায় 11-12 জন ডাক্তার আছেন। এখন এই হাসপাতাল, এই স্বাস্থ্য আমাদের যে সংসদীয় কমিটি রয়েছে সেইখানে আপনার উনি একজন সাবেক স্বাস্থ্যমন্ত্রী, সেখানে ওনাকে রাখা হয়নি। আজকে যে আপনার টেকনিক্যাল কমিটি করা হয়েছে, সেই টেকনিক্যাল কমিটির মতো জায়গায় উনি একজন সিনিয়র ডাক্তার, বাংলাদেশ বিশেষজ্ঞ ডক্টর, সেখানে সাবেক মন্ত্রী, বর্তমান সংসদের একজন সদস্য, সেখানে ওই কমিটিতে ওনাকে সদস্য রাখা হয়নি। তাহলে এখানে বুঝবেন যে দুর্বৃত্তায়নের জন্য যা করার দরকার সেই সমস্ত ক্ষেত্র জায়গাগুলো সাজিয়ে এই কাজগুলো বাস্তবায়ন করা হচ্ছে। আমি জনাব রুহুল হক এমপি আপনার কাছে আসতে চাই, হারুনুর রশিদ এমপির বক্তব্যের সাথে আপনি একমত কিনা? যদি নাও হয় সেই ক্ষেত্রে এই মুহূর্তে যদি স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য খাত যদি খাদের কিনারায় চলে যায়, আপনার কাছ থেকে পরামর্শ আশা করবো। একটা বিরতি নিয়ে আসছি, বিরতি থেকে এসে আপনার কাছে এই প্রশ্নের উত্তরটি খোঁজার চেষ্টা করব। আপনারা সিএসআর এর মুক্তবাক দেখছেন, একটা বিরতির সময় হয়েছে, সাথে থাকবেন আশা করি। করোনা জালিয়াতি এই বিষয়ে আলোচনা ছিলাম, সিএসআর এর মুক্তবাক দেখছেন। জনাব সাইফুল হক, আপনার কাছে চলে যাব। এই অংশে খুব বেশি সময় যেহেতু পাবো না, সংক্ষেপে পরামর্শ যদি কিছু দেন। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি জনাব সাইফুল হক, শুনতে পাচ্ছি। আমি আপনার কাছে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনি যদি কিছু পরামর্শ দিতেন, আমাদের হাতে খুব বেশি সময় নেই। প্রশ্নটা বলবেন? জি, আমাদের একদম শেষ অংশে আছি, আমরা একদম শেষ অংশে আছি। জনাব সাইফুল হক, পরামর্শ যদি থাকে আপনার তরফ থেকে। জি 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 আমার যে পরামর্শ, আমি যেটা ব্যবসায়ের মতো স্বাস্থ্য খাতে এখন চলছে, এটাকে এ ব্যাপারে এখানে যে অনিয়ম অবস্থাপনা, এটাকে জোরভাবে অগ্রাধিকার দিয়ে সমস্ত দুর্নীতি গুলোকে চিহ্নিত করে খুব দ্রুত এগুলোকে গ্রেফতার করে আইন আওতায় আনা দরকার। এক পর্যন্ত করোনা পরীক্ষার ক্ষেত্রে র্যাপিড টেস্টের অবস্থাটা বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি, খুবই দ্রুততার সাথে র্যাপিড টেস্টের জন্য যে এখানে কিট বিভিন্ন উদ্যোগ আছে, অনতিবিলম্বে সে ব্যাপারে সরকারের ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ দরকার। আপনি করোনার নির্ধারণ করেন, করোনার নির্ধারণ করাটা এই সিদ্ধান্ত বাতিল দরকার। সাইফুল হক, ধন্যবাদ আপনাকে ধন্যবাদ। জি হ্যাঁ, অনেকে কিন্তু করোনা সংক্রমণে তারা কিন্তু জি, অনেক ধন্যবাদ। জনাব হারুনুর রশিদ এমপি, আপনার কাছে আসতে চাই। যদি করা না যায় তাহলে এই সংখ্যা আরো কিন্তু প্রবলিত হবে। জি জনাব সাইফুল হক, ধন্যবাদ আপনাকে। হারুনুর রশিদ এমপি। জি ধন্যবাদ। এখানে আজকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা দুর্নীতির মাধ্যমে যে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, সর্বপ্রথম কঠোর উদ্যোগ নিতে হবে এই স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তরে দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। দ্বিতীয়ত হচ্ছে যে আজকে করোনা কিন্তু সারা বাংলাদেশে গ্রাম পর্যায়ে পর্যন্ত বিস্তৃত ঘটে গেছে, যে কারণে পরীক্ষার হার অবশ্যই বাড়াতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বাংলাদেশের স্বাস্থ্য বিশেষজ্ঞরা করোনা নিয়ন্ত্রণের ক্ষেত্রে যে পরামর্শগুলো দিচ্ছে, আর আমাদের গাফলতি না করে মানুষ বিনা চিকিৎসায় যেন না মারা যায়, এই জন্য অন্তত পক্ষে জেলা পর্যায়ের হসপিটাল, উপজেলা পর্যায়ের হসপিটাল এবং বিভাগীয় পর্যায়ের হসপিটালগুলিতে যে ঘাটতিগুলো রয়েছে এই করোনা চিকিৎসার জন্য, এটা অতি দ্রুত গুরুত্ব সহকারে এই ঘাটতিগুলো পূরণ করে বাংলাদেশের মানুষের এই অবস্থা দ্রুত সংক্রমণের অবস্থা পরীক্ষা লুকানোর যদি চেষ্টা করি আমরা, তাহলে কিন্তু আমাদের জন্য বিপদ ডেকে আনবে। আমাদের আজকে যে আমাদের সাইফুল হক সাহেব বলেন যে আমাদের করোনা পরীক্ষা নিরীক্ষার জন্য ফি নির্ধারণ করা হয়েছে, এটাকে আরো সংকুচিত করে দেওয়া হচ্ছে। এটা যত সংকুচিত হবে তত কিন্তু আমাদের আরো বিপদ ঘনিয়ে আসবে। যে কারণে আমার পরামর্শ থাকবে যে অবশ্যই এই খাতে যে যারা দুর্নীতির সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তারা যে মুখের কথা নাই, সরকারি দলের মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রী বলছে মুখের কথা না, আমরা কার্যত দৃশ্যত এটা দৃশ্যমান দেখতে চাই এবং উপযুক্ত যোগ্য প্রতিষ্ঠানগুলোকে করোনা পরীক্ষার দায়িত্ব দিতে হবে, সরকারি প্রতিষ্ঠানগুলোকে আরো শক্তিশালী করতে হবে, যেখানে ঘাটতি রয়েছে সে ঘাটতিগুলো পূরণের ব্যবস্থা গ্রহণ করতে হবে। অনেক ধন্যবাদ জনাব রুহুল হক এমপি। এই সমস্ত ব্যবস্থা গ্রহণ করলে আমরা একটা সুফল পাবো আশা করি। অনেক ধন্যবাদ জনাব রুহুল হক এমপি, কি যোগ করতে চাইবেন? জি ধন্যবাদ। আমি মনে করি হাবিব সাহেব যে কথা বললেন, সে বর্তমানে প্রধানমন্ত্রী এবং তার নেতৃত্বে যে সরকার যে কাজগুলো করছে, সেটি ক্যাসিনো বলুন, পাপিয়া বলুন, বা এই একেবারে বর্তমান আলোচনায় রিজেন্ট হসপিটাল এবং এরকম যে দুর্নীতিগ্রস্ত সরকারের সাথে জড়িত যে সকল ব্যক্তি তাদেরকে ধরে আনছেন এবং শাস্তি দেওয়ার ব্যবস্থা করছেন, এই জন্য সরকার প্রশংসার পাত্র বলে আমি মনে করি। এবং এই কাজটি যেন সঠিকভাবে আরো সুনিয়ন্ত্রিতভাবে আরো বেশিভাবে হয়, সেজন্য আমরা সবাই একমত যে এইটি চলতে থাকবে। আপনি যেটা স্বাস্থ্য ব্যবস্থার কথা বলছেন, এই স্বাস্থ্য ব্যবস্থাকে পরিবর্তন করতে হলে আমার একটি চিন্তাধারা আছে, আমি অনেক জায়গায় বলেছি, বলতে গেলে সময় লাগবে। স্বাস্থ্যকে ঢেলে সাজিয়ে আধুনিকায়ন করতে হবে এবং সেই ব্যবস্থাপনার আধুনিকায়ন করলে আমাদের এখানে দুর্নীতি কমবে। আমাদের যে হাসপাতালগুলো, ডিস্ট্রিক্ট অফিসার যেগুলো বলেন যে ডিস্ট্রিক্ট হাসপাতালে ডাক্তার থাকে না, উপজেলা হাসপাতালে ডাক্তার পাওয়া যায় না, যন্ত্রপাতি নষ্ট হলে ঠিক করা যায় না, এগুলোর ব্যবস্থাপনা পরিবর্তন। অনেক বড় বড় হাসপাতালকে আমাদের ডিসেন্ট্রালাইজেশন এবং আমাদের এই টোটাল রিঅর্গানাইজেশন করতে গেলে একটি সামগ্রিক বডি দরকার, যারা বসে চিন্তা করে কিভাবে আমাদের এই স্বাস্থ্যকে রিঅর্গানাইজ করা যায়। যেমন করে আমরা বিদ্যুৎকে এনেছি, যেমন কি আমরা পদ্মা সেতু করেছি, যেমন কি আমরা এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এনেছি, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই জিনিসটি কি করে আনতে হবে, সকলে মিলে বসে, হাবিবুর রহমান সাহেব হোক, তার দল হোক, আমাদের অন্য বিরোধী দল হোক এবং সমাজের চিন্তাশীল ব্যক্তিদেরকে নিয়ে এই স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন কি করে এনে এর সামগ্রিক কাঠামো বদলিয়ে কি করে করা যায় সে ব্যবস্থা আমরা করতে হবে। এবং করোনার মতো শক্তিকে পরাজিত করতে হলে আমাদের প্রাইমারি হেলথ কেয়ার বলতে কিন্তু হাসপাতাল না, প্রাইমারি হেলথ কেয়ার বলতে আমাদের ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার দিকে যদি আমরা জোর দিই, তাহলে আগামীতে করোনার মতো শক্তিশালী কোনো ভয়াবহ যেন জিনিস ভাইরাস আমাদের আক্রমণ না করতে পারে, সেদিকে আমাদের করতে হবে। তাহলে আমাদের মাতৃমৃত্যু কমবে, শিশু মৃত্যু কমবে, আমরা আবারও এমডিজি প্রাইজ, এসডিজি প্রাইজ বিশ্ব দরবারকে আনতে পারবো। অনেক ধন্যবাদ আপনাদেরকে যুক্ত হওয়ার জন্য এবং সেই সাথে মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য। আজকে সময় স্বল্পতার জন্য এখানেই শেষ করতে হচ্ছে। CSRM মুক্তবাগ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।